দাউদকান্দি অনলাইন স্কুল এবং জুরানপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, সহকারী শিক্ষক, জুরানপুর পরিমণ্ডল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ঘরে বসে ভালোই আছো এবং তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে আমন্ত্রণ জানাবো দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের। আজকের বিষয় ইতিহাস, অধ্যায় 13। অধ্যায় 13তে আমরা এর আগেও একটা ক্লাস দিয়েছি, ভিডিও ক্লাস হয়েছে। 13 অধ্যায় আছে কি? 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। তো পূর্বের যে ভিডিও ক্লাস রয়েছে তার পরবর্তী থেকে শুরু করব। তার পরবর্তীতে রয়েছে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। এই ভাষণের উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করব। তারপরে আলোচনা করব অসহযোগ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। এরপরে সময় থাকলে আরো কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনায় যাব। যাই হোক, আমরা চলে যাচ্ছি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। 1970 সালের নির্বাচনে সামরিক সরকার নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতার সৃষ্টি হয়। সারা দেশে নানা রকম উদ্বেগ, উত্তেজনা ও বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল জাতির জন্য সুস্পষ্ট এক দিক নির্দেশ। পূর্ব ঘোষণা অনুযায়ী 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানের সমাবেশে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়। জনতার ঢল নামে বঙ্গবন্ধু এই সমাবেশে যে ভাষণ দেন, বিশ্বের ইতিহাসে তা খ্যাত হয়ে আছে। 25শে মার্চ আহত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বঙ্গবন্ধু 4টি দাবি তার ভাষণে উপস্থাপন করেন, যা চলমান। এক নম্বর হচ্ছে চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে। অর্থাৎ তখন সামরিক আইন ছিল, এই সামরিক আইনটা কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। 2 নম্বর ছিল সৈন্যদের বেড়াকে ফিরিয়ে দেওয়া। যখন সামরিক আইন চলছিল তখন সৈন্যরা রাস্তায় রাস্তায় এবং বিশেষ বিশেষ স্থানে তারা কি করেছিল? টহল দিচ্ছিল, যেন বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের লোকজন তাদের কাজের অসুবিধা, মিছিল, মিটিং বা তাদের অধিকার আদায় করা কোনো কিছুই যেন করতে না পারে। 3 নম্বরে গণহত্যার তদন্ত করা। অর্থাৎ ইতিপূর্বে যতগুলো গণহত্যা চালানো হয়েছে, বিশেষ করে 1969 সালের জহুরুল হক হত্যায়, সার্জেন্ট জহুরুল, আসাদ হত্যার, এগুলোর যে হত্যা হয়েছে সেই হত্যার সঠিক তদন্ত করা। নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। অর্থাৎ 1970 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে আওয়ামী লীগ জয়লাভ করা সত্ত্বেও পাকিস্তানি সরকার কি করে নাই? ক্ষমতা হস্তান্তর করে নাই। এই 4টি পয়েন্ট ছিল বঙ্গবন্ধুর ভাষণের মূল দাবি। এর বাইরে আরো বেশ কিছু দাবি বঙ্গবন্ধুর ভাষণে উত্থাপন করা হয়। তিনি বাংলাদেশের সকল অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেন। এই সমাবেশে সামরিক সরকারের কড়া নজর ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলমান হবে। এই বিষয়টা জেনে বঙ্গবন্ধু কৌশলগত কারণে প্রত্যক্ষভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে করলে ঝামেলা হবে বিধায় তিনি পরোক্ষভাবে বঙ্গবন্ধুর এই ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। ঘোষণায় তিনি বলেন, প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষের মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জয় বাংলা। তিনি মুক্তির সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত হওয়ার আদেশ দেন এবং বাংলাদেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার আহ্বান জানান। তার এই ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে বজ্রকণ্ঠ নামে প্রচারিত হয়, যা বাঙালির স্বাধীনতা সংগ্রামের অনুপ্রাণিত করে। 1971 সালে 7 মার্চের ভাষণ, 2017 সালে ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণ করে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়। এ পর্যন্ত এইসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কোর এবারই প্রথম পাণ্ডুলিপিহীন এবং অলিখিত এমন কোনো ভাষণকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দান করে। তো আমরা এখান থেকে কয়েকটি বিষয় জানলাম যে বঙ্গবন্ধু ভাষণের 4টি দিক ছিল এবং 2017 সালে বঙ্গবন্ধু ভাষণটি ইউনেস্কো তাদের পাণ্ডুলিপিতে কোনো অলিখিত বক্তব্য সর্বপ্রথম কি করে লিপিবদ্ধ করে এবং ইউনেস্কো তাদের সংস্থায় এই ভাষণটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেন। এরপরে আমরা চলে যাব অসহযোগ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের পরদিন থেকে সারা দেশে ব্যাপকভাবে আন্দোলন শুরু হয়। তার নির্দেশ অনুসারে দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব কিছু বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীর সদস্যদের উপর বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুলতে থাকে। খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতি থেকে জিয়া খান টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিয়োগদান করেন। 10 মার্চ সরকারের এক সাময়িক আদেশ জারি করে সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এর পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণ অসহযোগ আন্দোলন করতে থাকে। 13 মার্চ সরকার পুনরায় সামরিক আইন জারি করে। 14 মার্চ পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো একটি অবাস্তব প্রস্তাবের মাধ্যমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তবে বঙ্গবন্ধুর সব কথায় গুরুত্ব না দিয়ে ওই দিনই 35 দফা ভিত্তিক দাবিনামা জারি করেন। সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য জনসাধারণকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
বঙ্গবন্ধুর এই আদেশ জারি হওয়ার সাথে সাথে ক্যান্টনমেন্ট ছাড়া সারা দেশের সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। অবস্থার গভীরতা উপলব্ধি করে ইয়াহিয়া খান 15 মার্চ ঢাকা সফরে আসেন। এখানে তিনি বঙ্গবন্ধুর সাথে রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দেন। বঙ্গবন্ধু আলোচনার জন্য রাজি হলেও অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন নাই। 16 মার্চ থেকে ইয়াহিয়া মুজিব আলোচনা শুরু হয়, অর্থাৎ পাকিস্তান সরকার ইয়াহিয়া খান এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মধ্যে কি হয়, আলোচনা শুরু হয়। এরপর 22 মার্চ হঠাৎ জুলফিকার আলী ভুট্টো ঢাকা আসেন এবং আলোচনায় অংশ নেন। এর মধ্যে 19 মার্চ পাকিস্তানি সৈন্যদের জয়দেবপুর নিরীহ মানুষের উপর হামলা চালালে এর প্রভাব মুজিব ইয়াহিয়া আলোচনার উপর প্রভাবিত করে। মূলত এই সময় আলোচনায় ব্যর্থ হয়ে যায়। 23 মার্চ পাকিস্তানের প্রত্যাহার। প্রজাতন্ত্র দিবস এদেশের ঘরে ঘরে পাকিস্তানের পতাকার বদলে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। 24 মার্চ আওয়ামী লীগের নেতৃত্বের সংকট সমাধানের শেষ চেষ্টা করেন, কিন্তু আলোচনা অসমাপ্ত রেখে 25 মার্চ ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন। তার আগে তিনি সামরিক বাহিনীকে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালানোর জন্য নির্দেশ দিয়ে দেন। 25 মার্চ গণহত্যা। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে বাঙালির তথা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় সূচনা হয়, যা কালো রাত্রি নামে পরিচিত। তাহলে 25 মার্চ হচ্ছে কালো রাত্রি হিসেবে আমরা জানি এবং একটা বর্বর রচিত একটি দিন, তারিখ হচ্ছে 25 মার্চ। সে সময় পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বিদ্রোহ স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর হামলা করে এবং নির্বাচনের হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তান তাদের এই অভিযানের নাম দেয় অপারেশন সার্চলাইট, অর্থাৎ 25 মার্চ রাত্রির পাকিস্তানের ভাষায় তারা নাম দিয়েছিল কি, অপারেশন সার্চলাইট। যদি বলা হয় কালো রাত্রি কত তারিখে, তাহলে 25 মার্চ, এবং অপারেশন সার্চলাইট সেটা হচ্ছে এই 25 মার্চ। 18 মার্চ টিক্কা খান রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট বা বাঙালি জাতির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করেন। 19 মার্চ থেকে পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিস্ট্যান্ট বাঙালি সৈন্যদের নিরস্ত্রকরণ শুরু হয়। 20 মার্চ সরকার অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করে। ওই দিন জেনারেল ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টা হামিদ খান, জেনারেল টিক্কা খান, জেনারেল পীরজাদা, জেনারেল ওমর প্রমুখকে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের সামরিক প্রস্তুতিকে পূর্ণাঙ্গ রূপ দেন। এ সময় প্রতিদিন 6টি থেকে 17টি পর্যন্ত PIA ফ্লাইট বোয়িং 707 বিমান সৈন্য ও রসদ নিয়ে ঢাকায় আসে এবং অসংখ্য সৈন্য ও অস্ত্রশস্ত্র বোঝাই নিয়ে রাখা জাহাজ চট্টগ্রাম বন্দরে অপেক্ষা করে। 24 মার্চ চট্টগ্রাম বন্দরে MV সোয়াত জাহাজ থেকে অস্ত্র ও রসদ খালাস শুরু হয়। সব প্রস্তুতি শেষে 25 মার্চ গণহত্যার জন্য বেছে নেওয়া হয়। মেজর জেনারেল রাও ফরমান আলীকে ঢাকা শহরের মূল দায়িত্ব দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই।
ঘরে বসে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।